লেবাননের বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭৮ দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর খবর জানিয়েছে দূতাবাস। নৌবাহিনীর ১৯ সদস্য আহত। অযোধ্যায় রাম মন্দির স্থাপন বাংলাদেশে কোনো প্রভাব ফেলবে না, নিউজ 24-কে রিভা গাঙ্গুলি। ১ বছরে উন্নয়নের ছোঁয়া পেয়েছে কাশ্মীরের মানুষ। মোহাম্মদপুরে মুক্তিযোদ্ধার বাড়ি দখল করে ভবন গড়েছেন পুলিশ কর্মকর্তা। ৭ বছর ধরে ধর্ণা দিয়েছেন নানা জায়গায়, এখন মিলেছে হুমকি আর ধমকি। করোনা পরীক্ষার সংখ্যা নেমেছে অর্ধেকে, বেড়েছে শনাক্তের হার। আবারও একদিনে মারা গেল ৫০ জন। পানিবন্দী ঢাকার কয়েক লাখ মানুষ, খোঁজ নেই জনপ্রতিনিধিদের। ৩১ জেলায় বন্যার দুর্ভোগ। চামড়ার বাজারে এবারও বিপর্যয়, দায় নিতে চায় না কেউ। সিন্ডিকেটের কবলে, ক্ষতির মুখে রাষ্ট্রীয় সম্পদ। এবং বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে জাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্প শুরু। যোগ দেওয়ার আগে ফুটবলারদের করোনা পরীক্ষা। স্বাগত নিউজ 24 বেলা ১২টার সংবাদের সাথে আছে আমি আফসার উদ্দিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লেবাননের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ২ বাংলাদেশি নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির বাংলাদেশ হাইকমিশনের লেবার উইংয়ের ফার্স্ট সেক্রেটারি আবদুল্লাহ আল মামুন। টেলিফোনে নিউজ 24-কে তিনি জানিয়েছেন সেখানকার বিস্তারিত। বাংলাদেশে আমরা একটা হসপিটালে খোঁজ দিয়েছি, পাশাপাশি একটা এলাকায় হসপিটালে। তখন পর্যন্ত আসলে রাত্রেবেলা কোনো আমরা রোগী পাই নাই। এখন আমরা খোঁজ করতেছি, কারণ রাত্র ছিল তো তখন। আমরা ওই যে আমাদের বন্দরের আমাদের জাহাজের একটা জাহাজ আছে নৌবাহিনীর, ওখানে ১৮-১৯ জন আহত হয়েছে। আমাদের যে বিভিন্ন ফেসবুক গ্রুপগুলি আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে আমরা নিউজ দিয়েছি যে কারো ইনফরমেশন দেওয়ার জন্য। ইনফরমেশন পাওয়ার পরে তো সহায়তার বিষয় আসতেছে। শুনলাম আর কি যে ২০০ জনের কথা বলছে আহত, কিন্তু এটা যাচাই করা সম্ভব হয় নাই। এগুলি সবই কিন্তু যে ভাষা তথ্য। আজকে আমরা একটা রিপোর্ট দিতে পারবো যে এক্স্যাক্টলি কতজন আহত হয়েছে। এদিকে ভয়াবহ এই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও কমপক্ষে ৪,০০০ মানুষ। এদিকে এই ঘটনাকে পূর্ব পরিকল্পিত হামলা বলে সন্দেহ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। এটি লেবাননের বৈরুত বন্দরের বুধবার সকালের চিত্র, যা শুধু ধ্বংসলীলার জানান দিচ্ছে না, কবর রচনা করেছে বহু মানুষের জীবন ও স্বপ্নের। আগের দিন মঙ্গলবার বিকেলে ওই বন্দরটির একটি রাসায়নিক গুদাম থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে পুরো বৈরুত শহর ভূমিকম্পের মতো কেঁপে ওঠে, ধ্বংস করে দেয় সেখানকার বহু ভবন ও স্থাপনা, পুড়ে নিশ্চিহ্ন করে দেয় গুদামের সবকিছু, কেড়ে নেয় বহু প্রাণ, আহত করে কয়েক হাজার মানুষকে। তবে এ বিস্ফোরণ দুর্ঘটনা নাকি নাশকতা তা এখনও স্পষ্ট নয়। দেশটির সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘ ট্রাইব্যুনালের রায়ের ৩ দিন আগে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া ইসরায়েল লেবানন সীমান্তে উত্তেজনা চললেও এই বিস্ফোরণে সম্পৃক্ততার কথা নাকচ করেছে তেল আবিব। এদিকে বৈরুত হাসপাতালের করিডর ভরে গেছে ওই বিস্ফোরণে আহত ও রক্তাক্ত মানুষে। বাতাস ভারী হয়ে উঠেছে হতাহতের স্বজনদের কান্না ও আহাজারিতে। দেশটিতে বুধবার ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয় শোক। ওই বিস্ফোরণে ক্ষয়ক্ষতিও হয়েছে বিশাল, আর এই ক্ষতি কাটিয়ে উঠতে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে লেবানন সরকার। সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, ইরান, ইসরায়েল সহ বেশ কয়েকটি দেশ। অন্যদিকে হতাহতের মধ্যে অস্ট্রেলীয় নাগরিকও রয়েছে বলে দাবি করেছে অস্ট্রেলিয়া সরকার। আর প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন বৈরুত বন্দরের বিস্ফোরণের ঘটনা দুর্ঘটনা নয়, পূর্ব পরিকল্পিত হামলা। আসমাতুলি, নিউজ 24। ভারতের অযোধ্যায় রাম মন্দির স্থাপন বাংলাদেশ কিংবা ভারতের মতো গণতান্ত্রিক দেশে কোনো ধর্মের মানুষের উপরই নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মনে করছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস। অনলাইনে নিউজ 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এই অভিমত দেন। এ সময় জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের ১ বছর পূর্ণ হওয়া প্রসঙ্গে ভারতীয় হাই কমিশনার বলেন, কেন্দ্রশাসিত সরকারের আওতায় এসে ১ বছরে সেখানকার মানুষের ব্যাপক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা।
গেল বছর নভেম্বরে বাবরি মসজিদ মামলার চূড়ান্ত রায় দেয় ভারতের সুপ্রিম কোর্ট। রায়ে ইতিহাসের আলোচিত সেই জমিতে রাম মন্দির বানানোর অনুমতি দেয় ভারতের সর্বোচ্চ আদালত। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই অযোধ্যায় নির্মিত হচ্ছে সেই রাম মন্দির। নিউজ 24-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস বলেন, সুপ্রিম কোর্টের রায়কে ভারত বাংলাদেশ সহ সব স্তরের সব ধর্মের মানুষই স্বাগত জানিয়েছে। রাম মন্দির নির্মাণ তাই কোনো ধর্মের মানুষের উপরই প্রভাব ফেলবে না। এটা আরো প্রমাণ করে, যেভাবে এই ডিসিশনটা সবাই ওয়েলকাম করেছে, যে আমাদের ইটস আ টেস্টামেন্ট টু ইউনিটি এন্ড ইথোস অফ দ্য কান্ট্রি। আর এখানে সব ইন্ডিয়াতে যত ফেথ মানে যত ধার্মিক গ্রুপ আছে তারা সবাই জাজমেন্টটাকে ওই স্পিরিট ইন দিস স্পিরিট অফ অ্যামিটি এন্ড গুডউইল এন্ড ব্রাদারহুডে অ্যাকসেপ্ট করেছে। অনলাইনে একান্ত আলাপচারিতায় উঠে আসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা সম্বলিত 370 ধারা বাতিলের 1 বছর প্রসঙ্গ। ভারতীয় হাই কমিশনার জানান, 1 বছরে সেখানকার মানুষের শিক্ষা, কর্মসংস্থান সহ আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন খাতে ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে ভারত সরকার। সরকার 50 এডুকেশনাল ইনস্টিটিউশন খুলেছে, যার মধ্যে 2টো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল, যেটা আমাদের প্রিমিয়ার মেডিকেল স্কুল, আর 7টা এমনি মেডিকেল কলেজ প্লাস নার্সিং কলেজ 5টা, আর একটা ক্যান্সার হসপিটাল ইনস্টিটিউট এস্টাবলিশ করা হয়েছে। রিভা গাঙ্গুলি দাস বলেন, কাশ্মীরবাসীর জীবনমান উন্নয়নের যে লক্ষ্য নিয়ে 370 ধারা বাতিল ও কেন্দ্রীয় শাসন প্রতিষ্ঠা করা হয়েছিল তা আজ সফল। ডেভেলপমেন্ট যেটা পুরো অবজেক্টিভ ছিল, ডেভেলপমেন্টটাকে পৌঁছে দেওয়া, সেটাতে আমার মনে হয় আমরা সাকসেসফুল হচ্ছি। ভারত শাসিত কাশ্মীরে গেল অক্টোবরে স্থানীয় নির্বাচন অনুষ্ঠান থেকে শুরু করে সবকিছুই শান্তিপূর্ণভাবে চলছে বলেও জানান ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। দাগ ও হোল্ডিং নম্বর জালিয়াতি করে মোহাম্মদপুরে মুক্তিযোদ্ধার বাড়ি দখল করে রীতিমতো 10তলা ভবন গড়ে তুলেছেন এক ট্রাফিক ইন্সপেক্টর। মোহাম্মদপুর হাউজিং সোসাইটির 9 নং রোডে মুক্তিযোদ্ধা ডক্টর এস.এম. সিদ্দিকুর রহমানের 20 নম্বর বাড়িটি 2014 সালে দখল করে ট্রাফিক ইন্সপেক্টর ওবায়দুল হক। গত 7 বছরে নানা জায়গায় ধর্ণা দিয়েও উদ্ধার করতে পারেননি বাড়িটি, বরং নানা হুমকি ধুমকি দিয়ে আসছেন দখলদাররা। বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। মোহাম্মদপুর হাউজিং সোসাইটির 9 নং রোডে 20 নম্বর বাড়ি, যেটির কাগজে কলমে 1994 সালে সাব কবলায় মালিক ডাক্তার এস.এম. সিদ্দিকুর রহমান। 3.5 কাঠা জায়গার আধা পাকা ঘরে 10 বছর চেম্বার করে দখলেও ছিলেন সিদ্দিকুর রহমান। 2014 সালে সেই চেম্বার গুঁড়িয়ে হঠাৎই দখলে নেয় ট্রাফিক ইন্সপেক্টর ওবায়দুল হক সহ আরও 14 জন। জালিয়াতিতে বাড়ির নম্বর 20 পরিবর্তন করে দেন 18A। তৈরি করা হয় সুউচ্চ বাড়ি। হোল্ডিং নম্বর জালিয়াতি নিয়ে আপত্তিও জানায় উত্তর সিটি কর্পোরেশন। এরপর নানা জায়গায় ধর্ণা দিয়েও মেলেনি বাড়ির দখল, বরং হয়েছে হামলা। 2014 সালে রাতের অন্ধকারে আমার এই স্থাপনাটাকে একজন পুলিশের টিআই ওবায়দুল হক এবং তার সাঙ্গপাঙ্গরা মিলে রাতের অন্ধকারে দখল করে আমার স্থাপনাটাকে একেবারে চিরতরে ধূলিসাৎ করে দিয়ে আমার মান, সম্মান, ইজ্জত সব নষ্ট করে আমার ঠিকানাটাকে তছনছ করে দেয়। বাড়ি হারিয়ে অসহায় মুক্তিযোদ্ধা এস.এম. সিদ্দিকুর রহমান জায়গা ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তিনি যদি সত্যিকারের মালিকই হইতেন, সেটা তো তিনি আমার মাধ্যমেই আমাকে জিজ্ঞেস করে বা আমাকে কোর্টে দাঁড় করাইতেন। আজও তো তিনি আমার বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ করেন নাই, তাহলে কি প্রমাণ করে না যে এটা উনি মালিকই না? দখলকারী ট্রাফিক ইন্সপেক্টর ওবায়দুল হক এই অভিযোগে বদলি হলেও বাড়ির মালিকানা নিয়ে দিতে পারেননি কোনো সদুত্তর। তার প্রেক্ষিতে কিন্তু আমাকে বদলি করা হয়েছে আপনার এই যে চিটংয়ে। এগুলার সদুত্তর দিতে পারবে আমরা যাদের কাছ থেকে কিনছি ওসির সরকার। আপনি ওসির সরকারের দখলে ছিলেন না, এইটা তো আপনি ওনার কাছে জিজ্ঞাসা করবেন, আমাকে জিজ্ঞাসা করলে তো আমি এটা জবাব দিতে পারবো না। বাড়িটি প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। স্বাস্থ্য খাতের জেকেজি মামলার অভিযোগপত্র দেওয়া হবে আজ। কিছুক্ষণের মধ্যে সিআইডির পক্ষ থেকে ঢাকার সিএমএম কোর্টে অভিযোগপত্র দাখিল করা হবে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হাবিবুল ইসলাম। বিস্তারিত জানাতে তিনি যোগ দিচ্ছেন আমাদের সাথে। হাবিব, এই মামলায় কোন কোন আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে সিআইডি, কি তথ্য আছে আপনার কাছে?
ধন্যবাদ আফসার। আসলে সত্যতা যেটা পেয়েছে সেটা গতকালই কিন্তু ডিবি পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে কিছু তথ্য দেওয়া হয়েছে, যেমন জেকেজির চেয়ারম্যান অর্থাৎ সাবরিনা আরিফ ও আরিফ হাসান তার স্বামী, এই দুইজনের বিরুদ্ধে মূলত অভিযোগের যে প্রধান আসামি তারাই এই জেকেজি কেলেঙ্কারির, অর্থাৎ যে করোনা টেস্টের নামে জাল সার্টিফিকেট দেওয়ার যে অভিযোগ তাদের বিরুদ্ধে, সেটির আসলে সত্যতা পেয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। আর এছাড়া তার সহযোগী অর্থাৎ হাসপাতালটির যে অন্যান্য কর্মকর্তা কর্মচারী মোট ৮ জন, সাবরিনা এবং আরিফ সহ মোট ৮ জনের বিরুদ্ধে এই চার্জশিটটি তৈরি করেছে ডিবি পুলিশ। ডিবি পুলিশের পরিদর্শক তদন্তকারী কর্মকর্তা লিয়াকত আলী মূলত এই মামলার তদন্তকারী প্রধান তদন্ত কর্মকর্তা, তার নেতৃত্বে মূলত তদন্ত করা হয়েছে। তার সাথে কথা হয়েছে আমার, তিনি জানিয়েছেন যে আজ দুপুর নাগাদ এখানে এই সিএমএম আদালতে এসে যে তেজগাঁও থানার জিআরও তার নিকট এই চার্জশিটটি তিনি প্রেরণ করবেন এবং তারপরে চার্জশিটটি আদালতে উপস্থাপন করা হবে এবং আদালতে উপস্থাপনের মধ্য দিয়ে মূলত মামলা এই চার্জশিটটি কবে আমলে নেবেন সেই বিষয়টি নির্ধারিত হবে এবং আমলে নেওয়ার পরবর্তীতেই কিন্তু এই মামলার যে মূল বিচার কাজ সেটিও শুরু হবে। বলে রাখি যে গত 16 জুলাই সাবরিনা এবং আরিফকে মুখোমুখি জিজ্ঞাসাবাদে এবং তাদেরকে 2 দফা রিমান্ডে কিন্তু বেশ কিছু তথ্য দিয়েছেন তারা। তবে এই জেকেজির যে কেলেঙ্কারির ঘটনা, এটি নিঃসন্দেহে একটি গর্হিত কাজ, কারণ এই করোনা মহামারীর মধ্যে যে বিশ্বব্যাপী যে মহামারী, সেই মহামারীর মধ্যে আসলে তারা দুর্বলতার সুযোগ নিয়ে নানান ফন্দি ফিকিরের মাধ্যমে কাজ হাতিয়ে নেওয়া এবং হাবিব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সিএমএম কোর্ট থেকে তিনি যুক্ত হয়েছিলেন। চলে যাচ্ছে পরের প্রসঙ্গে। দেশে গেল কয়েকদিনে করোনার পরীক্ষার সংখ্যা কমে গেছে, কিন্তু করোনা পরীক্ষার বিপরীতে শনাক্ত হার বেড়েছে। জনস্বাস্থ্যবিদরা বলছেন গেল ঈদের মতো এবারের ঈদের পরও আবার রোগীর সংখ্যা বাড়বে। আগস্টের মাঝামাঝি আরও বাড়তে পারে করোনা আক্রান্তের সংখ্যা। এজন্য টেস্টের সংখ্যা বাড়ানোর তাগিদ দিচ্ছেন জনস্বাস্থ্যবিদরা। আরও জানাচ্ছেন হাসান পারভেজ। আমরা এই প্রতিবেদনটি দেখব, তার আগে এই মুহূর্তে শেখ কামালের জন্মদিন উপলক্ষে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। শেখ কামাল, লেফটেন্যান্ট শেখ জামাল এবং ছোট্ট 10 বছরের আছেন সব কামাল জামালের নবপরিত বধূ সুলতানা কামাল এবং বধূ জামাল, যারা আমরা শাহাদাত বরণ করেছি তাদের সবাইকে। কামাল আমার থেকে 2 বছরের ছোট, কিন্তু তার বুদ্ধি, তার জ্ঞান, তার সবকিছুতে একটা পরিণতি বোধ যেমন ছিল, তার মেধা বহুমুখী ছিল। একদিকে যেমন ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক জগতেও তার বহুমুখী প্রতিভা রয়েছে। স্পন্দন শিল্পী গোষ্ঠী সে সৃষ্টি করেছে। ঢাকা থিয়েটার যখন হয় সেখানেও তার অবদান ছিল। সে নিজেই অভিনয় করত, গান গাইত, সিতার বাজাত। খেলাধুলার মাঠে তার সব থেকে বড় অবদান। ধানমন্ডি এলাকায় সেখানকার তরুণ ছেলে মেয়ে বা শিশুদের কোন রকম খেলাধুলার ব্যবস্থা ছিল না। সেই উদ্যোগ নেয় এবং ওই অঞ্চলের সবাইকে নিয়ে এই আবাহনী গড়ে তোলে এবং মুক্তিযুদ্ধ চলাকালীন পরেও কিন্তু এই আবাহনীকে আরো শক্তিশালী করে। একটা মানুষের মাঝে যে এই যে বহুমুখী প্রতিভা, এটা সত্যি বিরল ছিল। পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে তার ভূমিকা সেটাও অপরিসীম। সায়ন স্কুল থেকে সে ম্যাট্রিক পাস করে, ঢাকা কলেজ থেকে সে ইন্টারমিডিয়েট পাস করে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়। সে সোশিয়োলজি ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিল, সেখানে অনার্স পাস করে সে মাস্টার্স পরীক্ষা দেয়। পরীক্ষা শেষ হয়েছিল প্রায়, তারপরে 15 আগস্ট ঘটে। রেজাল্ট
যেটা আমরা পেয়েছি, সে কিন্তু মাস্টার্স ডিগ্রিও পাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এবং তার সাথে সুলতানা কামালও একসাথেই তারা মাস্টার্স ডিগ্রি পরীক্ষা দিয়েছিল, তারা দুজনেই পাশ করেছে। এর মধ্যে সুলতানা কামালের ভাইভাটা বোধহয় দিতে পারেনি, একজনের ভাইভা দিতে পারেনি, তার আগে তারা এই জগৎ ছেড়ে চলে যায়। আজকে কামালের জন্মদিন উপলক্ষে আয়োজন করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে এটি বলবো, কামাল যদি বেঁচে থাকতো এই সমাজকে অনেক কিছু দিতে পারত, কারণ তার যে বহুমুখী প্রতিভাটা, সেই প্রতিভা বিকশিত হয়ে দেশের সকল অঙ্গনেই কিন্তু অবদান রাখতে পারত, এবং সে রেখেও গেছে সে চিহ্ন। এবং রাজনীতির ক্ষেত্রে তার যে সাহসী ভূমিকা, কারণ যখনই 6 দফা দেওয়ার পর থেকে যে আন্দোলন সংগ্রাম শুরু হয়, এবং আগরতলা ষড়যন্ত্র মামলায় যখন জাতির পিতাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, তারপর যেভাবে আন্দোলন গড়ে উঠেছিল, গণ অভ্যুত্থান হয়েছিল, প্রতিটি সংগ্রামে কামালের অনবদ্য ভূমিকা রয়েছে। ঢাকা কলেজে পড়ার সময় সে মিছিল নিয়ে চলে আসতো বটতলা মিটিং এ, আমি ঢাকা কলেজের ছাত্রী, আবার সেই সাথে সাথে প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম সক্রিয় ভূমিকা সে রেখে যাচ্ছে। আমরা এতক্ষণ প্রধানমন্ত্রীর বক্তব্যে সংযুক্ত ছিলাম। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। বানভাসীদের হাতে কাজ নেই, নগদ টাকাও নেই, সব মিলিয়ে অভাব অনটনে দিশেহারা বন্যার্তরা। বন্যার সবশেষ খবর জানবো এই মুহূর্তে। সবশেষ খবর জানাতে আশুলিয়া ও টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা ও আতিকুর রহমান। আমরা শুরুতেই যাব আশুলিয়াতে আছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, ঢাকার চারপাশের নদ নদীর পানি বাড়ছেই, আশুলিয়া এলাকার কি অবস্থা দেখছেন এই মুহূর্তে? ধন্যবাদ আফসার। এই মুহূর্তে রয়েছে আমি আশুলিয়ার ধামসোনা এলাকায়, এবং ধামসোনা ইউনিয়ন পরিষদের ঠিক পাশের যেসব গ্রামগুলি রয়েছে সেই সব গ্রামের প্রায় 35টি গ্রাম কিন্তু এখন তলিয়ে গেছে, এবং গত 2 দিন ধরে কিন্তু এই এলাকার পানি একটু কমছে, এবং নতুন করে কিন্তু এই এলাকার যেসব গ্রাম সেগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে না, এবং একটু একটু করে কমছে পানি, এরকম মানুষ অভিযোগ করছে যে তারা এখনো ত্রাণ সহযোগিতা এখনো পাচ্ছে না। আমি একটু কথা বলবো আপনাদের সঙ্গে। এই রাস্তা দিয়ে তো আগে গাড়ি চলতো, এখন আপনারা নৌকা বাঁধছেন কি কারণে? এখন তো গাড়ি চলে না, এই কারণে আমরা নৌকা, এবং তাও নৌকা পাওয়া যায় না, এখানে নৌকা চলে না, তাও মনে করেন আমাদের নিজেদের নৌকা তৈরি করছি এখানে, এই নৌকা। আপনার সাথে একটু কথা বলতে চাই যে এই এলাকায় আসলে পানি তো আগে থেকে একটু কমেছে, এমনি পানিবাহী রোগ হচ্ছে, মানুষ খুব আক্রান্ত হচ্ছে এবং বিশুদ্ধ পানি পাচ্ছে না, সেটা নিয়ে আসলে আপনার কি মনে হচ্ছে? এখানে পানি যদিও এই 2-4 ইঞ্চি কমেছে, কিন্তু এখানে পানিবাহিত যে রোগগুলি, চর্মরোগ, তারপরে ডায়রিয়া, এই জাতীয় সমস্যার জন্য অনেক ভোগান্তিতে আছে লোকজন। আর পানি মনে করেন যে এখনো ঘর যে তলিয়েছিল ওই ঘরের ভিতরে, তারপর আঙ্গিনা, এগুলি সব এখনো পানিতে প্লাবিত। যে পানি কমছে এতে 4-5 ইঞ্চি পানি এই পর্যন্ত কমেছে। ত্রাণ পেয়েছে কিনা? না, এই পর্যন্ত কোনো ত্রাণ সামগ্রী আমার জানা মতে আসেনি, এখানে কেউ পায়নি। চেয়ারম্যানের অফিসও এখন পানিতে ডুবন্ত। এই ত্রাণ সামগ্রী পাওয়া তো দূরে থাক, কোনো জনপ্রতিনিধিও এখনো দেখার জন্য আসেনি। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে এখনো কিন্তু মানুষ কিন্তু তারা এখনো ক্ষুব্ধ, এবং তারা কিন্তু আসলে বলছে যে জনপ্রতিনিধিদের এখন পর্যন্ত দেখা পায়নি, এবং ত্রাণ সহযোগিতাও কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আসেনি। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি চলে যাচ্ছি, আমার সহকর্মী রয়েছে টাঙ্গাইলে, আমরা তার কাছে ওই টাঙ্গাইলে বন্যার সর্বশেষ খবর জানবো তার কাছ থেকে। আতিক। ধন্যবাদ নাজমুল। সাভারের যে চিত্র বন্যার পরিস্থিতি, ঠিক টাঙ্গাইলেও কিন্তু এখন বর্তমানে চিত্র রয়েছে, অর্থাৎ টাঙ্গাইলে 12টি উপজেলায়, এখনও কিন্তু 11টি উপজেলায় প্রায় 7 লক্ষ মানুষ কিন্তু এখন পানিবন্দী অবস্থার মধ্যে রয়েছে, এবং টাঙ্গাইলের কিছু নদ নদী পানি কমলেও এখনও কিন্তু যে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু কমেনি। আমি যে জায়গাটি রয়েছি এটি হচ্ছে পাকা একটি সড়ক, এবং এই সড়কে কিন্তু একসময় যানবাহন চলাচল করত। এবার বন্যায় কিন্তু অনেকটাই পানি প্রবেশ করার পরে কিন্তু আসলে নৌকা দিয়ে মানুষ চলাচল করতেছে।
যার কারণে কিন্তু অনেকটাই মানুষের দুর্ভোগ কিন্তু আমরা দেখেছি। তো আমরা একটু কথা বলবো এখানকার কি অবস্থা, পানিবন্দী কতদিন যাবত আছেন আপনারা? ভালোই, আমরা তো পাহাড়ে থাকি, এই যে পেছনে দিকে একটু যারা যে নৌকার মাঝি তাদের সাথে একটু কথা বলবো, কি অবস্থা আপনাদের এলাকায় পানি? আমাদের এলাকাতে পানি 2 মাস ধরে আর কি আইছে, এই জায়গায় অবস্থা খুব খারাপ। ত্রাণ সহযোগিতা পেয়েছেন? না, আমাকে দিকটা এই রাস্তা ছাড়া আর সম্পূর্ণ রাস্তাতে পানি, কোন রাস্তায় জায়গা নাই। আসলে তারা বলছেন যে এই এলাকাটি আসলে পুরো এলাকা জুড়ে আসলে পানি রয়েছে, অর্থাৎ এই গ্রামটি হচ্ছে কাশিল একটি গ্রাম এবং এই গ্রামের প্রত্যেকটি হাট বাজার এবং শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু পানি রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ আতিক, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে আতিক এবং নাজমুল দুইজন যুক্ত হয়েছিলেন, বানভাসীদের দুঃখ দুর্দশার খবর জানাচ্ছিলেন। আমরা এই মুহূর্তে আরেকবার প্রধানমন্ত্রীর বক্তব্যে সংযুক্ত হব। শেখ জামাল সে মুক্তিযোদ্ধা, সে সেনাবাহিনীর একজন কমিশনপ্রাপ্ত অফিসার। আমার চাচা শেখ আবু নাসির মুক্তিযোদ্ধা, শেখ ফজলুল মনি মুক্তিযোদ্ধা, আব্দুল সানিয়াবাদ সাহেব মুক্তিযোদ্ধা সংগঠক ছিলেন, তার ভ্রাতুষ্পুত্র শহীদ সানিয়াবাদ সেও মুক্তিযোদ্ধা। 15ই আগস্ট যাদের সাথে কাজ করেছে, যাদের সাথে একসাথে ছিল, এমনকি ওসমানী সাহেবের এডিসি আর একজন আর্মি অফিসার, সেও একসাথে কাজ করেছে, আর তাদের হাতেই নিহত হতে হলো কামাল সহ আমাদের সকল সদস্যকে, পরিবারের সদস্যগুলিকে। ওকে নির্মমভাবে এই হত্যাকাণ্ড 15ই আগস্ট ঘটেছে। আপনি একবার চিন্তা করে দেখেন, দেশ শুধু স্বাধীনই করেন না আমার বাবা, তিনি তো এই সেনাবাহিনী গড়েও তুলেছিলেন। তো যারা আমাদের বাড়িতে রীতিমতো আসা যাওয়া করত, আমাদের বাড়িতে নাস্তা ভাত খায়নি এরকম কেউ নেই। আর তারাই যখন সরাসরি কামালের সামনে এসে কামালকে গুলি করে বা জামালকে গুলি করে বা এই বাড়িতে এইভাবে গুলি করলো, আপনারা একবার চিন্তা করে দেখেন যে একটা মৃত্যু হলে তার বিচার দাবি করে আমার কাছে, আর আমি কিন্তু বিচার পাইনি। আমরা বিদেশে ছিলাম, আমরা দেশে ফিরতে পারিনি, আমাদের দেশে ফিরতে বাধা দিয়েছে। এরপর যখন আমি ফিরলাম, আমি কিন্তু মামলা করতে পারিনি, কারণ মামলা করার কোনো আমার অধিকার ছিল না। আইন করে বন্ধ করে দেওয়া হয়েছিল যে এই মামলা আমরা করতে পারবো না। 21 বছর পর সরকার এসে তারপর মামলা করে সেই বিচার করি। থেকে যখন বিচার চায় তখন আমার এই কথা মনে হয় আমাদের তো কত বছর লেগে গিয়েছিল এই বিচার করতে। যখন আমি সরকার গঠন করেছি, তারপরে এই আইন বাতিল করতে সক্ষম হয়েছি, এরপরে বিচার হয়েছে। একজন রাষ্ট্রপতি যিনি দেশ স্বাধীন করে দিয়ে গেছে, তার জীবনটা উৎসর্গ করে দিয়ে গেছেন দেশের জন্য। সেই তার সারাটা জীবন কারাগারে কেটেছে। তিনি আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সারাটা জীবন তিনি ত্যাগ স্বীকার করে গেছেন। আর তার পাশে থেকে শক্তি সাহস জুগিয়েছিল আমার মা, যার জীবনে কোনো চাওয়া পাওয়া ছিল না। তিনি নিজের জীবনের জন্য কিছু চাননি। তিনিও সবসময় দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে বাংলাদেশ স্বাধীন হবে। আজকে দেশ স্বাধীন হয়েছে। আমাদের যে সামরিক কর্মকর্তারা কোনোদিন ওই মেজরের উপরে উঠতে পারেনি, তার মেজর জেনারেল হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল হচ্ছে, জেনারেল হচ্ছে। এটা কি কেন হতে পারলো? হতে পারলো দেশ স্বাধীন করার ফলেই এটা হতে পেরেছে। এবং নিজের হাতেই তো তিনি প্রমোশন দিয়ে গেছেন। ওই মেজর জিয়া, মেজর থেকে মেজর জেনারেল, সে প্রমোশনটা তো জাতির পিতা বঙ্গবন্ধুই দিয়েছিলেন এবং অন্য সকলের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো যার হাতে গড়া তাকেই হত্যা করে দিয়ে ঠিক যে চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন, সেই চেতনাটাই নষ্ট করতে চেয়েছিল। আর কত নির্মমভাবে হত্যা করে। রাসেল একটা ছোট 10 বছরের শিশু, তার কি অপরাধ? সেই একই সাথে আরিফ, সেও ওই সমবয়সী। সুকান্তের বয়স ছিল মাত্র 4 বছর, তাকেও তো রেহাই দেওয়া, তাকেও হত্যা করেছে।
একই দিনে একই সাথে 3টা বাড়ি আক্রমণ করে হত্যাযজ্ঞ চালানো হলো। শেখ ফজলুল হক মনি, তার স্ত্রী অন্তঃসত্ত্বা, তাকে হত্যা করা হলো। সেই সাথে আমার 13 বছরের ফুফাতো বোন বেবি, তাকে হত্যা করা হলো, এবং সেটা স্বাধীন দেশে। তবু আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি এবং কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের, যে তারা আমাকে অন্তত তাদের সেবা করার জন্য সুযোগ দিয়েছে, আর এই অন্যায় অবিচার তার প্রতিকার করা এবং হত্যার বিচার করার একটা সুযোগ আমরা পেয়েছি। নইলে বুকে যন্ত্রণা নিয়ে দিনের পর দিন আমাদের কাটাতে হয়েছে। আজকে কামাল নেই, আমরা পিঠাপিঠি ভাই বোন ছিলাম, একসাথে ওঠা বসা, খেলাধুলা, একসাথে চলাফেরা, ঝগড়াঝাটি সবই আমরা করতাম। একসাথে আমরা সাইকেল চালানো, একসাথে ক্রিকেট খেলা, ব্যাডমিন্টন খেলা, যেহেতু আমরা 2 ভাই বোন কাছাকাছি, আমার পুতুল খেলার জন্য আমার সাথেও থাকতো, ওর সাথে বাকি সব ছোটবেলা থেকে সব খেলায় আমি ওর সাথেই একসাথে খেলতাম। আমি যখন বিদেশে গেলাম 1970 সালে আব্বাদের মুক্তি পাওয়ার পর, সবথেকে বেশি আমি মানে কামালের কথা আমার সবথেকে বেশি মনে হতো। আমরা এত বেশি মাকে ঘিরে, আব্বাকে ঘিরে আমাদের এত বেশি আমরা ঘনিষ্ঠ ছিলাম যে ওদেরকে ছেড়ে যে কোনো থাকতে হবে এটাই ভাবতে পারিনি। আমি আর বেশি কিছু না বলে এটুকু বলবো যে এত বহুমুখী প্রতিভা কামালের। তারপর প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে তো সে কিছুই করেনি। আর ওই ধানমন্ডি বাড়িটা কিন্তু একটাই বাড়ি, 3 তলা ওর জন্য মা আলাদা একটা ঘর করে দিলেন, সেখানে ও বিয়ে করার পর বউ নিয়ে ওখানে উঠলো। আজকে সুলতানাকেও মৃত্যুবরণ করতে হলো। মাত্র 15 দিন আগে, 15-20 দিন আগে তাদের বিয়ে হয়েছিল। 14 জুলাই বিয়ে হলো, 15 আগস্ট শেষ। জামাল একই অবস্থা, কমিশন পেয়ে এসছে, স্পেশাল পারমিশন আর্মির থেকে নিয়ে তার বিয়ে দেওয়া হলো। 17 জুলাই জামালের বিয়ে হলো। আমার ছোট ফুপুর মেয়ের রোজির সাথে, তাকেও ওখানে মৃত্যুবরণ করতে হলো, তাকেও নির্মমভাবে হত্যা করলো। কি নিষ্ঠুরতা সেটা একবার ভেবে দেখেন। যা কামালের এই জন্মদিনে আপনারা সবাই এখানে এসেছেন, কামালের আলোচনায় অংশগ্রহণ করেছেন, আপনাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আর দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন কামালকে এবং অন্যকে যারা শাহাদাত বরণ করেছে তারা সবাইকে বেহেশত নসিব করে। সবাইকে ধন্যবাদ। উন্মোচন করবেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি। আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বক্তব্য রাখছিলেন, আমরা সেখানে যুক্ত ছিলাম। সংবাদের প্রয়োজনে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। রাস্তায় পচে যাচ্ছে পশুর চামড়া, দাম পাচ্ছেন না মৌসুমি ব্যবসায়ীরা, অভিযোগের আঙুল টানারির মালিকদের উপর। চামড়া শিল্পের এই করুণ অবস্থার পেছনে রপ্তানি কমে যাওয়া, ব্যাংক ঋণ না পাওয়ায় অর্থ সংকটের কথা বলছেন চামড়া খাতের সাথে সম্পৃক্ত অংশীজনেরা। বর্তমান বাস্তবতায় চামড়া রপ্তানির ক্ষেত্রে লেনদেনকে সুষ্ঠু কাঠামো আনার তাগিদ সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেমের। আলী তালুকদারের প্রতিবেদন। কোরবানি পশু চামড়া নিয়ে মৌসুমী ব্যবসায়ীদের মাঝে দাম নিয়ে হতাশা। কয়েক বছর ধরেই চামড়ার দর পতনে রাজধানীর লালবাগের পোস্তা থেকে চট্টগ্রামের বিভিন্ন স্থানে দেখা গেছে চামড়া নষ্ট করতে, এমনকি রাস্তায় ফেলে রাখা হয়েছে পচে যাওয়া চামড়া। সরকারের দেওয়া নির্ধারিত মূল্যে চামড়া কিনেও মৌসুমী ব্যবসায়ীরা বিপাকে।
বলছে কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণে বেড়েছে খরচ, করোনার প্রভাব আর আন্তর্জাতিক বাজারে রপ্তানি কমে যাওয়ার প্রভাবকেও দায়ী করছেন অনেকে। আমাদের কাছে তো বিক্রি করতে হবে, আমাদের খরচও আছে, আমাদের খরচ বাদ দিয়ে আমরা খরিদ্দারি করব। আমি যদি বিক্রি করে 50 টাকা লাভ পাই তাহলে তো কিনবো চামড়াটা। মাল বিক্রি নাই তো আমাদের, তারপরে দিয়ে সরকার যে রেট দিচ্ছে এর চেয়ে আমরা অনেক বাড়তি দিয়ে মাল কিনছি। বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বলছেন, ট্যানারি মালিকদের কাছে বকেয়া টাকা না পাওয়ার ধারাবাহিকতায় চামড়া শিল্পের এই করুণ অবস্থার অন্যতম কারণ। ওরা যদি শত শত কোটি টাকা আমাদের রেখে দেয়, এটা তো আর আমরা পারি না, চামড়া তো কিনতে পারে না কেউ। আপনি ক্যাশ টাকার যোগান কয়টা লোক দিতে পারে? অন্যদিকে করোনার কারণে আন্তর্জাতিক বাজারে চামড়া শিল্পে প্রভাব আর ব্যাংক ঋণ না পাওয়ার কারণ তুলে ধরছেন ট্যানার্স অ্যাসোসিয়েশন। 19-20 এসে দাঁড়িয়েছে $98 মিলিয়ন, প্রায় 50% মতো আমাদের রপ্তানি আদেশ বাদ হয়ে গেছে, কমে গেছে। অর্থ সংকটের কারণে আমরা আসলে ওইভাবে পেমেন্টগুলি করতে পারি। গবেষণা সংস্থা সিপিডি বলছেন, কাঁচা চামড়া কেনা থেকে রপ্তানি পর্যন্ত লেনদেনের সুষ্ঠু কাঠামোই করুণ এই অবস্থা থেকে মুক্তি দিতে পারে। আমাদের প্রথমত যেটি প্রয়োজন, এই লেনদেন কাঠামোটিকে সুষ্ঠু একটি স্বচ্ছ কাঠামোর ভিতরে নিয়ে আসা দরকার। চামড়া শিল্পের পরিসর বাড়াতে আন্তর্জাতিকভাবে আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর সাথে সরকারের যোগাযোগ বাড়ানোর কথা বলছেন চামড়া খাতের সাথে সংশ্লিষ্টরা। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান হতে যাচ্ছে আজ। এই উপলক্ষে বুধবার সকালেই দিল্লি থেকে রওনা হবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুর 12:30টায় শুরু হবে মূল আয়োজন। তবে ভিত্তিপ্রস্তর স্থাপনে প্রধানমন্ত্রী উপস্থিত থাকলেও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকায় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার স্থানীয় সময় 11:40 হনুমানগড়িতে পূজা দেওয়ার কথা রয়েছে মোদীর। এরপর ঠিক দুপুর 12টায় রাম জন্মভূমি পরিসরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে রামলীলার দর্শন করে বিশেষ পূজা দেবেন তিনি। ভিত্তিপ্রস্তর স্থাপনে মোদী ছাড়াও উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যোগ গুরু রামদেবের মতো ভিআইপিরা আমন্ত্রিত হয়েছেন প্রায় 200 জন। সেখানে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠান সম্পন্ন হবে বলে জানিয়েছে এনডিটিভি। এই ছিল এখনকার মতো সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।